এদিকে দিল্লির ক্লাবে শেখ হাসিনার সরাসরি বক্তৃতা, ঘণ্টাখানেকের ভাষণে ইউনূসকে বিদে বললেন গভীর খাদের ধারে দাঁড়িয়ে বাংলাদেশ, পাশাপাশি দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের শপথ নিলেন তিনি। আপনারা একটা জিনিস নিশ্চয়ই দেখেছেন যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সে কিভাবে আওয়ামী লীগকে ব্যান করে, তার কি অধিকার আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমি প্রশ্ন করি যে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, জনগণের ভোটে ক্ষমতা এসেছে? তা তো নয়। সেটা তো সে নিজেই স্বীকার করেছে, আমাদের বলতে হবে কেন? এদিকে জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে সাংবিধানিক সংকট, জনস্বার্থে হাইকোর্টের রিট, অবশেষে বন্ধ হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচন। হাসিনা সেখানে বারবারই ইউনূসকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করে ইউনূস সরকারের অবসান, বাংলাদেশকে চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে আবার রিক্লেম ব্যাক করার কথা, আবার ছিনিয়ে নেওয়ার, আবার বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে উদ্ধার করার জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, এদিকে প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে এবং ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাজপথে নেমে পড়েছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা। দিল্লির ক্লাবে হাসিনার সরাসরি বক্তৃতা, ঘণ্টাখানেকের ভাষণে ইউনূসকে বিদে বললেন গভীর খাদের ধারে দাঁড়িয়ে বাংলাদেশ। দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের এই কর্মসূচিতে এবার শোনানো হলো শেখ হাসিনার বার্তা। সশরীরে নয়, অডিও বার্তা দিলেন তিনি। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ নামে ওই কর্মসূচিতে অডিও বার্তা দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। 2024 সালের আগস্টে ভারতের সামরিক আশ্রয় নেওয়ার পর থেকে বিভিন্ন সময় অডিও বক্তৃতা করেন তিনি। তবে ভারতে আয়োজিত কোনো কর্মসূচিতে এই প্রথম প্রকাশ্যে বাজানো হলো শেখ হাসিনার অডিও ক্লিপ। সামনে বাংলাদেশের সাধারণ নির্বাচন রয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি ভোট রয়েছে। সে দেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় হাসিনা দল আওয়ামী লীগ এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এই অবস্থায় নির্বাচনের ঠিক আগে হাসিনার এই অডিও বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রায় 1 ঘন্টার বক্তৃতায় আগাগোড়া তিনি নিশানা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বক্তৃতার শুরুতেই তিনি বলেন, বাংলাদেশ আজ এক গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে কখনো খুনি ফ্যাসিবাদী, কখনো সুদখোর, কখনো টাকা পাচারকারী, আবার কখনো ক্ষমতালোভী বিশ্বাসঘাতক বলেও আক্রমণ শানান শেখ হাসিনা। শুক্রবার দিল্লিতে আয়োজিত ওই কর্মসূচিতেই উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রী। এছাড়া প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন সেখানে। দীর্ঘ বক্তৃতায় ইউনূসের সরকারকে অবৈধ, হিংসাত্মক বলেও আক্রমণ শানান তিনি। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে সন্ত্রাস, অরাজকতা এবং গণতন্ত্রহীন এক যুগ ঠেলে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। পড়শি দেশের অদ্ভুত পরিস্থিতিকে সার্বভৌমত্ব এবং সংবিধানের জন্য এক অস্তিত্বের লড়াই হিসাবে ব্যাখ্যা করেন তিনি। ইউনূস সরকারকে বিদেশিদের হাতের পুতুল বলে আক্রমণ শানান তিনি এবং বিদেশিদের হাতের পুতুল হয়ে যাওয়া এই সরকারকে উৎখাত করার ডাক দেন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার আমলে বাংলাদেশ এক বিশাল জেলখানা, এক বদ্ধভূমি এবং এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বলে অভিযোগ তোলেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আরও দাবি, ষড়যন্ত্র করে 2024 সালে আগস্টে তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। বস্তুত গত 1 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন ভার্চুয়াল সভায় এই ধরনের বক্তৃতা করে আসছেন শেখ হাসিনা। ভার্চুয়াল সভায় দলীয় সমর্থকদের সঙ্গে কথা বলেন তিনি মাঝে মধ্যেই। তবে দিল্লিতে আয়োজিত কোনো কর্মসূচিতে শ্রোতাদের উদ্দেশ্যে এমন অডিও বার্তা সাম্প্রতিক অতীতে ঘটেনি। এদিকে জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে সাংবিধানিক সংকট, জনস্বার্থে হাইকোর্টের রিট, অবশেষে বন্ধ হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তথাকথিত জুলাই চার্টার সংক্রান্ত গণভোট আয়োজনকে কেন্দ্র করে গুরুতর সাংবিধানিক ও আইনি প্রশ্ন উপস্থাপন করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আসলাম মিয়ার নেতৃত্বে একদল জ্যেষ্ঠ আইনজীবী
এই রিটটি দায়ের করেন। রিটটি দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও নাগরিক আদিম আহমেদের পক্ষে, যা জনস্বার্থে দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে। রিটের মূল লক্ষ্য হচ্ছে সংবিধানের সর্বোচ্চতা, নির্বাচনী নিরপেক্ষতা এবং আইনের শাসন সুরক্ষা নিশ্চিত করা। রিট আবেদনে বাংলাদেশ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলা হয়েছে। এতে অভিযোগ করা হয় যে নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে এবং 2025 সালের নির্বাচন আচরণবিধি ও 1972 সালের জনপ্রতিনিধিত্ব আদেশের সুস্পষ্ট লঙ্ঘন ঘটেছে। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সদস্য, সরকারি সুবিধাভোগী এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে থাকা ব্যক্তিদের কর্মকাণ্ড নির্বাচনী আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে রিটে উল্লেখ করা হয়। রিটে উপস্থাপিত অভিযোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল অন্তর্বর্তী সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ও উপদেষ্টারা, যাদের আইন অনুযায়ী নিরপেক্ষ থাকার বাধ্যবাধকতা রয়েছে, তারা প্রকাশ্যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এটিকে নির্বাচনী আইন ও আচরণবিধির সরাসরি লঙ্ঘন হিসাবে অভিহিত করা হয়েছে। এছাড়াও রাষ্ট্রীয় সম্পদ, সরকারি প্ল্যাটফর্ম এবং প্রশাসনিক যন্ত্র ব্যবহার করে গণভোটের ফলাফলে প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে। রিটে দাবি করা হয় একটি সরকারি ওয়েবসাইট ব্যবহার করে নির্দিষ্ট ফলাফলের পক্ষে প্রচার চালানো হয়েছে, যা একটি অবাধ ও নিরপেক্ষ গণভোটের ধারণার সম্পূর্ণ পরিপন্থী। উল্লেখযোগ্য 20 জানুয়ারি 2026 তারিখে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রামাণ্য তথ্যসহ নির্বাচন কমিশনকে আইনি নোটিশ প্রদান করা হলেও কমিশন কোনো অর্থপূর্ণ বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেনি বলেও রিটে অভিযোগ করা হয়েছে। সকল জল্পনার অবসান ঘটিয়ে 23 তারিখ দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবের মত বিনিময় সভায় ঘর উপচে পড়া সাংবাদিকদের সামনে যে মত বিনিময় সভা, সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অডিও বার্তা নিয়ে উপস্থিত হয়েছিলেন। সেই অডিও বার্তায় তিনি বাংলাদেশের নারী পুরুষ, বাংলাদেশের সাহসী নারী পুরুষ, খেটে খাওয়া সৎ মানুষদের উদ্দেশ্যে বাংলাদেশকে ফেরত নেওয়ার জন্য যে অন্ধকারতম সময় বাংলাদেশ পার করছে, যে নৈরাজ্যকর পরিস্থিতি বাংলাদেশ পার করছে, যে রক্তাক্ত অধ্যায় বাংলাদেশ পার করছে, এই শব্দগুলো নানাভাবে তিনি ব্যবহার করে বলেছেন যে এই ডার্কেস্ট আওয়ার পার করে বাংলাদেশকে আবারও সমৃদ্ধির পথে, উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি 5 দফা বাস্তবায়নের ডাক দিয়েছেন। তিনি 5 দফা অ্যাকশন পয়েন্ট ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশটা একটা রীতিমতো বাংলাদেশের রক্তক্ষয় হচ্ছে, বাংলাদেশ ইজ ব্লিডিং অ্যান্ড অন এজ অফ অ্যাবিস, মানে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ। শেখ হাসিনা এই অনলাইন অডিও বার্তায় বলেন যে বাংলাদেশের এমন একটা বিপর্যস্ত অবস্থা, রক্ত ঝরছে বাংলাদেশের এবং মনে হচ্ছে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুঃসময়টা এই সময়ে পার করছে। এবং তিনি বলেন যে যেই বাংলাদেশ একটা গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল, সেই বাংলাদেশ এখন ভয়াবহভাবে বিপর্যস্ত, ক্ষতবিক্ষত হচ্ছে চরমপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং বিদেশি অপশক্তির অনুচরদের দ্বারা। তিনি সরাসরি তার পুরো বক্তৃতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি তার বক্তব্যে বাংলাদেশের এই দশার জন্য দায়ী করেছেন। শুধু তাই নয়, তিনি তাকে সুদখোর, অর্থ জালিয়াতিকারী, লুটপাটকারী, দুর্নীতিবাজ এবং ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক, দেশদ্রোহী হিসেবে উল্লেখ করে বলেছেন যে ইউনূস সরকারের অপসারণ ঘটানোই এখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার জন্য প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে হবে। শেখ হাসিনা তার যে বক্তৃতা, সেখানে বারবার বাংলাদেশটা যে একেবারে একরকমের মানে এক্সট্রিমিস্টদের হাতে, চরমপন্থীদের হাতে হাতছাড়া হয়ে গেছে, সে কথাটা বলেছেন যে একটা মানে সুন্দর দেশ, একটা নির্মল সুন্দর দেশ, উর্বর ভূমি যে দেশে আছে, সেরকম একটা ফার্টাইল ল্যান্ড, সেই দেশটা একটা ক্ষতবিক্ষত হয়েছে, উন্ডেড হয়েছে, সেই দেশটা একটা রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে এবং পুরো দেশটাই একটা বিরাট কারাগার, ভাস্ট প্রিজন, একটা জল্লাদখানা এবং একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এমন একটা হতাশাজনক পরিস্থিতিতে একমাত্র বাংলাদেশের জনগণই দেশটাকে আবার ফেরত নিতে পারবে এবং দেশটাকে আবারও ফেরত নেওয়ার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা
5 দফার ডাক দিয়েছেন। সেই 5 দফার প্রথম দফায় তিনি বলেছেন, 5 দফার প্রথম দফায় এই অন্ধকারতম সময়ের অবসান ঘটাতে, এই ডার্কেস্ট আওয়ারের অবসান ঘটাতে ইউনূস সরকারের অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। যা বাংলাদেশে ইউনূস সরকার থাকতে কখনোই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারবে না। কাজেই শেখ হাসিনা বলেছেন 5 দফার প্রথম দফা হিসেবে ইউনূস সরকারের অপসারণ ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং অপসারণের পরে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন অনুষ্ঠানের পথে হাঁটতে হবে। দ্বিতীয় দফায় তিনি বলেছেন প্রতিদিনের সহিংসতা বন্ধ করতে হবে, নৈরাজ্য বন্ধ করতে হবে, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে এবং প্রশাসনকে সক্রিয় করতে হবে, যাতে বাংলাদেশে যে অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশ যে একটা ভাইব্রেন্ট দেশ ছিল, বাংলাদেশ যে একটা প্রবৃদ্ধিময় দেশে পরিণত হয়েছিল, সেই অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও যাতে চালু হতে পারে সেজন্য এই নৈরাজ্য, এই সহিংসতা, প্রতিদিনের রক্তপাত বন্ধ করতে হবে। তৃতীয় দফায় তিনি বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়, নারী এবং কন্যা শিশু তাদেরকে সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে। শেখ হাসিনা বলেছেন যে যারা সবচেয়ে ভালনারেবল তাদেরকে একদম আয়রন ক্ল্যাড সুরক্ষা দিতে হবে। এবং তৃতীয় দফায় তার দাবি হচ্ছে যে প্রায়শই আমরা এখন বাংলাদেশে দেখছি যে মানুষ তার পরিচয় এবং বিশ্বাসের জন্য আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এটা বন্ধ করতে হবে। সকল নাগরিক যাতে নিরাপদ বোধ করতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে বাংলাদেশে। শেখ হাসিনা তার বক্তব্যে 5 দফার চতুর্থ দফায় বলেছেন যে সব সাংবাদিক, আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে যত অবৈধ মিথ্যা মামলা সেগুলো প্রত্যাহার করতে হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করে আদালতের প্রতি বিশ্বাস এবং আদালতের যে মহান দায়িত্ব সেই দায়িত্বে তাকে ফিরিয়ে আনতে হবে এবং আদালতের প্রতি বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। পঞ্চম দফায়, 5 দফার সর্বশেষ দফায় তিনি বলেছেন জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করতে হবে গত বছরের অর্থাৎ 2024-এর ঘটনার পুনঃ তদন্ত করতে, নিরপেক্ষ তদন্ত করতে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা এখন পাল্টা মানে জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটা রিপোর্ট ইউনূস সরকার করিয়েছে, যেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে যে যেটা অনানুষ্ঠানিকভাবে একটা রিপোর্ট করানো হয়েছে বলকার তুর্পের মানবাধিকার কমিশন দিয়ে। এবং সেই রিপোর্টটাতে যেহেতু সকল পক্ষের সকল মতামত নেওয়া হয়নি এবং আওয়ামী লীগ এখন সরাসরি প্রশ্ন করছে যে 1400 জন হত্যা হয়েছে বলে জাতিসংঘ হঠাৎ করে এই সংখ্যা নিয়ে হাজির হয়েছে জাতিসংঘ রিপোর্টে, কিন্তু সরকার এখনো 800 850 বেশি নিহতের তালিকা করতে পারেনি। কোথা থেকে 1400 সংখ্যা এলো? তাহলে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট যারা নিহত হলেন তারা কারা? তারপর আওয়ামী লীগ প্রশ্ন করছে যে 5ই আগস্ট পর্যন্ত পুলিশ সদস্য যারা নিহত হলেন, আওয়ামী লীগের নেতাকর্মী যারা নিহত হলেন, তারা কেন সেই তালিকাভুক্ত হচ্ছেন না? তাদের মৃত্যু তাদের হাতে ঘটলো, কিভাবে ঘটতে পারলো, সেগুলোর কেন তদন্ত হচ্ছে না? এই প্রশ্নগুলো আওয়ামী লীগ ক্রমাগতভাবে তুলে আসছিল। কিন্তু শেখ হাসিনা আজকে যে 5 দফা দিলেন 23শে জানুয়ারি দিল্লিতে, যে 5 দফা তিনি তার নিজের দেশের নাগরিকদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, সেখানে সরাসরি 5ম দফায় তিনি বলেছেন জাতিসংঘকে আমন্ত্রণ করতে হবে, আহ্বান জানাতে হবে 2024-এ বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলির বিষয়ে একটা নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত করার। শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের মানুষের পূর্ণাঙ্গ সত্য জানার অধিকার আছে, যাতে আমরা সকলেই আবার একে অপরের সঙ্গে সমঝোতার ভিত্তিতে একরকম সকল ক্ষয়ক্ষতির ধকল সামনে অগ্রসর হতে পারি। মানে তিনি বলেছেন রিকনসাইল, হিল, মুভ অন, মানে এই পুরো প্রক্রিয়াটা যাতে সম্পূর্ণ হয় সে কারণে পূর্ণাঙ্গ সত্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা উল্লেখ করে শেখ হাসিনা জাতিসংঘকে পূর্ণাঙ্গ তদন্ত করার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন যে এই যে যেখানেই কান পাতা যায় সেখানেই লোকের এই যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে বাংলাদেশে, সেই ধ্বংসযজ্ঞের মধ্যে লোকে কোনো ক্রমে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য ব্যাপক সংগ্রাম করছে। সেই আর্তনাদ বাংলাদেশের সর্বত্র কান পাতলেই শোনা যাচ্ছে এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সর্বত্র লোকে জীবনের জন্য, লোকে একটু স্বস্তির জন্য এখন আর্তনাদ করছে, হার্ট রেন্ডিং স্ক্রিমস ফর রিলিফ। এবং শেখ হাসিনা এই তার মানে দিল্লির এই বক্তব্যে, যেই বক্তব্যটা এই কারণে ব্যাপক জল্পনার সৃষ্টি করেছিল যে শেখ হাসিনা কি সত্যি সংযুক্ত হবেন কিনা, কারণ কোনো জনপরিসরে মানে তার নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে যুক্ত হয়ে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মানে তাদের সঙ্গে কথোপকথন নয়, কিন্তু একটা আনুষ্ঠানিক পরিবেশে একটা পরিকল্পিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তৃতা দেওয়ার বিষয়টি শেখ হাসিনা প্রথমবারের মতো করলেন। 5ই আগস্টের পর শেখ হাসিনা এই প্রথম জনপরিসরে হাজির হলেন। এটাও অডিও বার্তায় হাজির হয়েছেন, কারণ জানাই যাচ্ছিল যে কিছুতেই তার নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত তারা কিছুতেই ভিডিও বার্তাকে যথেষ্ট নিরাপদ মনে করছিলেন না। তারা বলছিলেন যে ভিডিও বার্তা থেকে তিনি যদি ভিডিওতে আসেন সেখান থেকে যে কোনোভাবে যে কেউ হয়তো তার লোকেশন বের করে ফেলতে পারবে।